তারাতলা কাণ্ড নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বলেন যে প্রাক্তন মেয়রের দায় থাকলে তাকেও গ্রেফতার করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন আমরা তার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। যদিও যাবতীয় এই অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম দাবি করলেন তিনি যতদূর জানেন তারাতলার এই গোডাউন বেআইনি নয়, কলকাতা পুরসভার অনুমোদন নিয়েই তৈরি হচ্ছিল গোডাউন। দেখুন তার বক্তব্য। এটা ইললিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল। কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, গতকাল গ্রেফতার করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তার ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। সূত্রের খবর 2003 সালে রেভিনিউ সার্ভিসেসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন তিনি। পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। 2008 সালে পুলিশের চাকরিতেও যোগ দেন। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষায় প্রথম হন। তারপর যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। সেই সময় এই বোরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়েই যেতে হতো সবাইকে। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আর তারপরে তারাতলা কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি। তারাতলা কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কালীচরণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরসভায় এমপি ল্যাডের ম্যানেজার ও কন্ট্রোলিং অফিসার। তারাতলা কাণ্ডে গঠিত এসআইটির হাতে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হয়ে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তারাতলা বিপর্যয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। কেএমসিতে কি হয়েছে জানি, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। এই কালী ক্যামাক স্ট্রিটের নিয়োগ বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এভাবেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরই গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। আপনারা শুনলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে যেমনটা বললেন যে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ছে, তাই তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেই কারণেই দল ছেড়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। আর বিশ্বরূপ দে তৃণমূল থেকে ইস্তফা দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলছেন উনি কোন তৃণমূলে আছেন সেটাই তো বোঝা দায়। না, বলার মতো তো আর কিছু নেই, কি আর বলবো। আমি গত কয়েকদিন ধরে তাকে দেখেছি, তিনি তৃণমূল বিরোধী বক্তব্য রাখছেন বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী। তারপর তাকে দেখেছি দ্বিত তৃণমূলের মিটিং এও যেতে। কালকে দেখেছি, পরশুদিন ছিলেন বেঈমান, কালকে দেখেছি আমরা বেঈমান নয় সেই মিটিং এ যেতে।
কালকে রাত্রে সব ছেড়ে বিভাগী হয়ে গেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন, আমি আর নেই বলে দিয়েছেন, সেটাও দেখছি। দেখা ছাড়া এই মুহূর্তে এগুলোর ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? এটা ওদের ঘরের সমস্যা, ওরা সামলা, এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রত্যেকটা মানুষকে তার স্ট্যান্ড পয়েন্ট ঠিক করতে হবে যে আমি কোন দিকে, আমি হৃত না আমি ধৃত, কোন তৃণমূলে আছি। সকালে এক জায়গায়, দুপুরে আরেক জায়গায়, বিকেলে আরেক জায়গায় গেলে তো আর চলবে না। আর এই তারাতলা কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। তিনি বলেন যে মন ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় তৃণমূল জড়িয়ে পড়ছে। তৃণমূলের গাফিলতিতে তারাতলার এই ঘটনা তৃণমূল আর করব না, দল ছেড়ে দাবি করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। আজকে সত্যি ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারাতলায় গত প্রায় 48 ঘন্টায় যা ঘটল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে 15। এসএসকেএমে ভর্তি গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। তারাতলার নির্মীয়মান গোডাউন থেকে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রায় 2 দিন পার হতে চলল এই বিপর্যয়ের ঘটনার পর। উদ্ধার কাজ এখনো চলছে, নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ করছেন উদ্ধারকারীরা। অন্যদিকে চিকিৎসকরা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে যে সমস্ত আহতরা ভর্তি রয়েছেন তাদের প্রাণ বাঁচাতে। এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি তাদের কাছে চলে যাব। ঐশী মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার। আমি শুরুতেই চলে যাব ঐশীর কাছে। ঐশী, দেখো, উদ্ধার কার্য চলছে, উদ্ধার কার্য চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, ডিএমজি এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে ভারতীয় রেল। গতকাল সন্ধ্যায় তারা এসে পৌঁছেছেন। গতকাল কাজ শুরু না করলেও আজকের থেকে তারা কাজ শুরু করছেন। অক্সি কাটার, প্লাজমা কাটার, এই সমস্ত যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন এবং সেগুলোর মাধ্যমে কিন্তু এই যে লোহার বিম দেখতে পাচ্ছ সেগুলোর যে কাটার কাজ সেগুলো শুরু হবে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি, যেহেতু প্রত্যক্ষদর্শীরা এবং আশেপাশের কারখানার শ্রমিকরা জানিয়েছিলেন যে এখানে কিন্তু আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে, তাই উদ্ধার কার্য কিন্তু থেমে যায়নি। উদ্ধার কার্য কিন্তু লাগাতার চলছে এই 2 দিন ধরে। গতকাল আমরা দেখেছিলাম দুর্যোগের কারণে 2 থেকে 3 ঘন্টা সেই উদ্ধার কাজে ভাটা পড়েছিল, ব্যাহত হয়েছিল উদ্ধার কার্য। সে কারণেই কিন্তু আজকে আকাশ মেঘলা থাকার কারণে অত্যন্ত সকালবেলাতেই শুরু করা হয়েছে উদ্ধার কার্য, যাতে কোনো রকম দেরি না হয়ে যায়। বৃষ্টিপাত হলে, দুর্যোগ নেমে এলে সেক্ষেত্রে এই বিপর্যয় স্থলে কাজ করা সম্ভব হয় না। সে কারণেই কিন্তু সকাল সকাল প্রত্যেকেই নেমে পড়েছেন এবং এনডিআরএফ এর টিম থেকে শুরু করে ভারতীয় রেল এবং তার সঙ্গে সেনাবাহিনী প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কিন্তু সেই উদ্ধার কার্য সম্পন্ন করছেন। তোমায় যেমনটা বললাম যে অত্যাধুনিক যে সমস্ত যন্ত্রপাতি গতকাল থেকেই ব্যবহার করা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে সয়েল পেনিট্রেটিং মেশিন আনা হয়েছে, যেই রাডারের মধ্যে দিয়ে লোকেট করা পসিবল হচ্ছিল যে কোথায় কে আটকে রয়েছেন। গতকাল যে 4 জনকে লোকেট করা পসিবল হয়েছিল তাদের প্রত্যেককেই বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে আর কেউ রয়েছেন কিনা তা কিন্তু এই স্ক্যানিং মেশিনের মাধ্যমেই দেখার চেষ্টা করছেন এনডিআরএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু
কিন্তু সেখানে যদি কোনো প্রাণের সন্ধান বা হদিশ পান বা কোনো রকম সিগন্যাল মেলে, গতকাল পর্যন্ত এনডিআরএফের একজন অফিসিয়াল আমাদের জানিয়েছিলেন যে ফোনের সিগন্যাল আমরা ট্রেস করছি, ফোনের সিগন্যাল পাওয়া গেলেও সেক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য হচ্ছে। তবে আজকে ঠিক সেই সমস্ত পরিকল্পনা মাফিকই তারা কাজ করে চলেছেন এবং যদি কেউ ভেতরে আটকে গিয়ে থাকে তাদেরকে জীবিত অবস্থায় বের করে আনা গতকালের লক্ষ্য যেমন ছিল, আজও তাই লক্ষ্য। তাই যেভাবে তাদেরকে যাতে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় এবং উদ্ধার করার পরেই প্রাথমিকভাবে যে চিকিৎসা তাদেরকে দেওয়ার পরে তাদেরকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানোর যে ব্যবস্থা সেটা করা তাদের পক্ষেই কিন্তু এখন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে তুমি জানো যে গতকালকেই কিন্তু যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আজকে ভোর রাতে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের শারীরিক অবস্থা সঙ্গীন ছিল, পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ দুদিন ধরে চাপা পড়ে থাকার পরে ভেতরে যারা রয়েছেন বলে মনে করা হচ্ছে তাদের অবস্থা ঠিক কীরকম সে বিষয়ে তো আন্দাজি করা যায়। তবে এখনো পর্যন্ত ভেতরে অনেকে চাপা পড়ে থাকতে পারেন, সে কারণেই কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং এই মুহূর্তেই কিন্তু অক্সিকাটার দিয়ে লোহার বিম কাটা হবে এমনটা সিদ্ধান্ত হয়নি। তবে ভিতরের যা পরিস্থিতি সেগুলোকে পর্যবেক্ষণ করে ভিতরে কোনো প্রাণ রয়ে গিয়েছে কিনা সেই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করার পরেই কিন্তু এই জায়গা পরিষ্কার করা এবং তার ভেতরে খুঁড়ে এবং ওপর থেকে যে কংক্রিটের স্ট্রাকচার রয়েছে সেগুলো সরানোর ব্যবস্থা করা হবে। কারণ ভেতরে যদি কেউ থেকে থাকেন তাদের প্রাণ জীবিত অবস্থা তাদেরকে বের করে আনা, এটা সুনিশ্চিত করা তাদের একদিকে লক্ষ্য, অন্যদিকে কিন্তু তাদের লক্ষ্য যে সম্পূর্ণ এলাকায় যেন আর কেউ পড়ে না থাকেন। তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে তদন্ত কিন্তু চলছে। গতকালকেই কিন্তু ফরেন্সিকের টিম এসে এখানে নমুনা সংগ্রহ করে গিয়েছে এবং তারপরে কিন্তু আজকে এনডিআরএফের যারা অফিসিয়ালসরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন সম্পূর্ণ বিষয়টা পর্যবেক্ষণ করে আজকের প্ল্যান অফ অ্যাকশন সাজিয়ে তারা কাজ করছেন। গতকাল দুর্যোগের কারণে 2 থেকে 3 ঘন্টা কাজ ব্যাহত হয়েছিল, সে কারণেই যে আজকেও আকাশ মেঘলা এবং সে কারণে বৃষ্টি যদি হয় তাহলে কাজ আটকে যেতে পারে। তাই তারা সমস্ত দিক পর্যবেক্ষণ করে আলোচনা করে পরামর্শ করে একত্রিত হয়ে কাজ করছেন। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একদিকে যেমন উদ্ধার কাজ চলছে তেমনি অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। সরাসরি এই মুহূর্তে আপনাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাব, প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, গতকাল রাতে 3 জনের মৃতদেহ আনা হয়, আজ সকালে আরও একজনের মৃত্যু হয়, বেশ কয়েকজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সব মিলিয়ে হাসপাতাল সূত্রে এই মুহূর্তে কি খবর? দেখো, গতকাল রাতের বেলা যে 3 জনের দেহ উদ্ধার হয়েছিল, 3 জনের 3 জনই মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছেন এমনটা চিকিৎসকেরা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন। এই 3 জন যাদের দেহ উদ্ধার হয়েছে এর মধ্যে একজনের মাত্র পরিচয় জানা গিয়েছে, তিনি হচ্ছেন শ্যামনগরের বাসিন্দা, উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডল। আর বাকি যে 2 জনের দেহ পাওয়া গিয়েছে তারা আনুমানিক তাদের বয়স 45, পুরুষ, তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলে তাদের দেহ শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে চিকিৎসাধীন এক যুবক, তার মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল উদ্ধার হওয়া মন্নু কুমার, যে মন্নু কুমারের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। সেই মুঙ্গের থেকে তারা পরিবারের 6 জন মিলে কাজ করতে এসেছিলেন কলকাতাতে পরিযায়ী শ্রমিক হিসেবে এবং তারা কেউ ঢালাই মিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক, তারা প্রত্যেকেই এই 6 জনই কাজ করছিলেন ওই অভিশপ্ত জায়গায়। সেই জায়গাতে একই পরিবারের 6 জনের মধ্যে গতকাল একজনের দেহ উদ্ধার হয়েছিল যার নাম ঘি কুমার, আরেকজনের মৃত্যু হলো আজকে যার নাম মন্নু কুমার। একই পরিবারের 2 ভাই, তাদের পরিবারের আরও 3 জন এসএসকেএমে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল যিনি মারা গিয়েছিলেন ঘি কুমার, তার বাবা রাজেন্দ্র কুমার, তিনি চিকিৎসাধীন রয়েছেন। আজকে যিনি মারা গেলেন মন্নু কুমার, তার 2 ভাই শহীদ কুমার এবং মানিকচাঁদ কুমার, তারা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এখনও তাদের পরিবারের আরেক ভাই শিরচাঁদ কুমার, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি দেখতে পাবে আমার ঠিক ডান দিকে পরিবারের সদস্যরা তারা সেখানে বসে আছেন, তারা অপেক্ষায় আছেন যে দেহ নিয়ে তারা বিহারের বাড়িতে ফিরবেন। এখনো পর্যন্ত দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারা দেহ নিয়ে রওনা হননি। আজকে মন্নু কুমারের দেহ নিয়ে একসাথে তারা বিহারের দিকে রওনা হবেন। আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সব সদস্য তারা এখানেই অপেক্ষায় রয়েছেন। তারা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলেন আজকে এক দফায় এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের জানানো হয় যে মন্নু কুমারের মৃত্যু হয়েছে। আজকে সকালবেলা স্বপন মণ্ডল, বাড়ির যিনি আরেক সদস্য, যার পরিবার গত 2 দিন ধরে এসএসকেএম হাসপাতালে পড়েছিল, তারা এখনও এসএসকেএম হাসপাতালে তারা বসে রয়েছেন, এখনও তারা কান্নায় ভেঙে পড়েছেন।
তাদের পরিবারের সদস্য স্বপন মণ্ডল, তার মৃত্যু হয়েছে। আজকে 3 জনের দেহ এসেছিল রাতের বেলা, একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। এই পরিবারের সদস্যরা তারা আজকে দেহ নিয়ে রওনা হবেন তাদের বিহারের মুঙ্গেরের বাড়িতে, এবং যে সদস্য এখনও নিখোঁজ তার জন্য হন্যে হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন দুর্ঘটনাস্থল থেকে শুরু করে। যখনই কোনো দেহ আসছে সেখানে গিয়ে খোঁজ নিচ্ছেন, জানার চেষ্টা করছেন যে সেটা তাদের পরিবারের নিখোঁজ সদস্যের কিনা। এরকমই একটা মর্মান্তিক ছবি আমরা দেখতে পাচ্ছি SSKM হাসপাতালে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। সন্দীপ, ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.